আমার ভোট আমি দেব, এটা আমার অধিকার, কেউ কেড়ে নিতে পারবে না। এই কথাটা বলেছিলেন একজন বৃদ্ধা। বয়স তার ৭২। হাঁটতে গেলে লাঠি লাগে, চোখে ছানি পড়েছে, কিন্তু মনে কোনো ছানি পড়েনি। সেই মনের জোরেই সে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন সকাল ৭টায়। আর সেখানেই শুরু হয়েছিল এক ভয়ঙ্কর অধ্যায়। পশ্চিমবঙ্গের একটি মফস্বল এলাকা, নাম বলা যাবে না, কারণ এই নামটা শুনলে এখনো অনেকের বুকে একটা চাপ অনুভব হয়, একটা অদৃশ্য ভয় এসে গলা চেপে ধরে। সেখানকার মানুষ হাসতে ভুলে গেছে অনেক দিন আগেই। রাস্তার কুকুরগুলোও যেন চুপচাপ থাকে, কারণ জোরে ডাকলে হয়তো কেউ বিরক্ত হয়ে যাবে। এই এলাকায় রাজত্ব করে আসছে একটাই নাম, সুধাংশু মণ্ডল, স্থানীয় বিধায়ক। কিন্তু বিধায়ক বলাটা ঠিক হবে না, সে আসলে একটা সাম্রাজ্যের মালিক, যে সাম্রাজ্যে গণতন্ত্রের কোনো জায়গা নেই। সেখানে শুধু আছে ভয়, আনুগত্য আছে, আর আছে একটা অলিখিত নিয়ম, যে মাথা নোয়াবে সে বাজবে, যে সোজা থাকবে সে শেষ হয়ে যাবে। সুধাংশু বাহ্যিকভাবে মানুষেরই সেবক। পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর টাকা দেয়, বন্যায় ত্রাণ বিতরণ করে, বড় বড় সভায় গলা ফাটিয়ে বলে, আমি তোমাদের মানুষ, তোমাদের জন্যই আমি। কিন্তু সেই ত্রাণের টিন যখন গরিবের ঘরে পৌঁছায়, সেটা অর্ধেক হয়ে যায়, বাকি অর্ধেক তার গুদামে। সরকারের পাঠানো পাকা রাস্তার টাকা কাগজে থাকে, রাস্তা থাকে কাদায়। আর যে মানুষটা প্রতিবাদ করার সাহস দেখায়, তাকে রাতের অন্ধকারে একটা বার্তা পাঠানো হয়। সে বার্তা কথায় নয়, চোটে। এই সুধাংশুর এলাকায় ভোট আসে প্রতিবার একটা নাটকের মতো। পর্দা ওঠে, পর্দা নামে, কিন্তু ফলাফল আগে থেকেই লেখা থাকে। এবারও তাই হওয়ার কথা ছিল। গ্রামের একটু ভেতরে একটা পুরনো টালির বাড়ি। সেই বাড়িতে থাকে সন্ধ্যারানী দাস, বয়স ৭২। একা থাকেন, ছেলে শহরে চাকরি করে, মেয়ের বিয়ে হয়ে গেছে বহুদিন। বাড়িতে শুধু তিনি আর একটা বেড়াল। প্রতিবেশীরা মাঝে মাঝে খোঁজ নেয়, মহল্লার ছেলেমেয়েরা তাকে সন্ধ্যা ঠাকুমা বলে ডাকে। সন্ধ্যারানীর সারা জীবন কেটেছে এই মাটিতে। স্বামী মারা গেছেন ২০ বছর আগে, তারপর থেকে একা হাতে সংসার টানছেন। চাষের জমি ছিল একটুকু, সেটা বেচে ছেলের পড়াশোনা হয়েছে। নিজে মুড়ি খেয়ে থেকেছেন, কিন্তু ছেলেকে পাঠিয়েছেন কলকাতায়। এই মানুষটার একটাই গর্ব ছিল, প্রতিটা ভোটে তিনি নিজে গিয়ে ভোট দিয়েছেন, একটাও মিস করেননি। ১৮ বছর বয়সে যখন প্রথম ভোটার হয়েছিলেন, তখন তার বাবা হাত ধরে বলেছিলেন, সন্ধ্যা, এই ভোটটা তো সবচেয়ে বড় হাতিয়ার, কেউ যেন কখনো কেড়ে নিতে না পারে। সেই কথাটা তিনি কখনো ভোলেননি, এবারেও ভোলেননি। ভোটের আগের রাতে তিনি তার ভোটার কার্ডটা বের করে পরিষ্কার কাপড় দিয়ে মুছলেন, ছেলেকে ফোন করলেন, বললেন, কাল ভোট দিতে যাব রে। ছেলে একটু চিন্তিত হয়ে বলল, মা একা যাবে, আমি আসবো? না, তোকে আসতে হবে না, আমি একাই যেতে পারবো, শরীর এখনো অত খারাপ নয়। সন্ধ্যারানী সেই তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়লেন, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। ভোটের দিন সকালবেলা, আকাশে একটু মেঘ, তবু আলো আছে। সন্ধ্যারানী ভোর ৫টায় উঠে গেলেন, হাত ধুয়ে পুজো দিলেন, ভাত রান্না করলেন, খেলেন, তারপর একটু করে সাজলেন। পরিষ্কার সাদা শাড়ি, হাতে লাঠি। পাড়ার বৌমা রিনা এসে বলল, ঠাকুমা আমিও তো যাব, একসাথে যাই। হ্যাঁ চল, একসাথেই যাই। বুথটা বাড়ি থেকে মিনিট ১৫ হাঁটা পথ। সন্ধ্যারানী লাঠি ঠুকতে ঠুকতে হাঁটতে লাগলেন, রিনা পাশে, আরো কয়েকজন পাড়ার মানুষ। কিন্তু বুথের কাছাকাছি আসতেই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। স্কুল বাড়ির মাঠে বেশ কিছু অচেনা ছেলে দাঁড়িয়ে আছে। পোশাক দেখলে বোঝা যায় তারা এই এলাকার তো নয়। চেহারায় একটা কঠোরতা, হাতে কেউ কেউ লাঠি রেখেছে গাছের আড়ালে, কেউ দলবল বেঁধে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে। রিনা একটু ভয় পেয়ে গেল, ধীরে বলল, ঠাকুমা
চলো ফিরে যাই। সন্ধ্যারানী থামলেন, একবার চারপাশে দেখলেন, তারপর বললেন, না, আমি ভোট দিয়ে তবেই ফিরব। কিন্তু ঠাকুমা। চুপ কর, আমি ভয় পাই না। তিনি সামনে এগিয়ে গেলেন। বুথের দরজায় লাইন ছিল না, যেটুকু ছিল সেটা ছত্রভঙ্গ হয়ে গেছে। বেশিরভাগ মানুষ দূরে দাঁড়িয়ে আছে, কেউ কেউ ফিরে যাচ্ছে, কারণ বুথের মুখে সুধাংশুর কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। তারা যাকে দেখছে তাকেই বলছে, যাও, বাড়ি যাও, ভোট হয়ে গেছে, তোমাদের আসতে হবে না। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক একটু প্রতিবাদ করতে গিয়েছিলেন, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আছে, কিন্তু যেন অদৃশ্য। তারা একটু দূরে দাঁড়িয়ে আছে, কেউ কেউ ওদিকে তাকাচ্ছে না। সন্ধ্যারানী সব কিছু দেখলেন, তারপরও হাঁটতে লাগলেন। বুথের দরজার কাছে পৌঁছাতেই একটা বছর 25-এর ছেলে তার সামনে এসে দাঁড়ালো। গলায় একটা শোনাচ্ছেন, চোখে রোদ চশমা, মুখে হাসি, কিন্তু সে হাসিটা হাসি নয়, হুমকি। কোথায় যাচ্ছেন বুড়ি? সন্ধ্যারানী থামলেন না, বললেন, ভোট দিতে যাচ্ছি। ছেলেটা হাসলো। ভোট হয়ে গেছে, বাড়ি যান। ভোট হয়ে গেছে মানে? এখন তো সকাল 9টা বাজেনি, ভোট তো বিকাল পর্যন্ত। আপনার ভোট আমরা দিয়ে দিয়েছি, আপনাকে দিতে হবে না। সন্ধ্যারানী এক মুহূর্ত থামলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, তুমি আমার ভোট দিয়েছো মানে? কোন অধিকারে? তুমি আমি তো এক নও, তুমি আমার ভোট দিতে পারো না, সরো সামনে থেকে। ছেলেটার মুখ থেকে হাসিটা মুছে গেল। বুড়ি, বাড়ি যাও বলছি, না হলে ভালো হবে না। না, আমি বাড়ি যাব না। সন্ধ্যারানী পাশ কাটিয়ে এগোতে চাইলেন, তখন সেই ছেলেটা তার হাত ধরে ঠেলে দিল। একটা 72 বছরের বৃদ্ধা, হাতে লাঠি, পায়ে বয়সের ভার। তিনি সামলাতে পারলেন না, লাঠিটা ছিটকে গেল, তিনি মাটিতে পড়ে গেলেন। এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ হয়ে গেল। তারপর রিনা চিৎকার করে উঠল। পাড়া 2-1 এগিয়ে এলো, কিন্তু সুধাংশুর ছেলেরা তাদের আটকে দিল। সন্ধ্যারানী মাটিতে পড়ে আছেন, হাঁটু ছড়ে গেছে, হাতের তালুতে রক্ত, কিন্তু তিনি কাঁদছেন না। তিনি চোখ তুলে সেই ছেলেটার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ভয় নেই, ব্যথা আছে, কিন্তু সেই ব্যথার আড়ালে একটা আগুন। সেই আগুন নিভে যায়নি। তিনি মাটিতে হাত দিয়ে উঠতে চাইলেন, পারলেন না। আবার চেষ্টা করলেন, আবার পড়ে গেলেন, কিন্তু থামলেন না। ততক্ষণে ভিড়ের মধ্যে একটা লোক এগিয়ে এলো। পোশাকে সাধারণ ছিল, কিন্তু চোখে একটা দৃঢ়তা। তার নাম সুজন। স্থানীয় একটা ছেলে, স্কুলের শিক্ষক, বয়স 35। এতদিন চুপ করে সব দেখে এসেছে, মুখ বুজে সয়েছে, কারণ একটা চাকরি আছে, একটা পরিবার আছে। কিন্তু এই দৃশ্যটা দেখে সে আর থাকতে পারল না। সে এগিয়ে এলো, সন্ধ্যারানীর হাত তুলে ধরল, পাশে দাঁড়িয়ে রইল। তারপর ঘুরে দাঁড়িয়ে বলল, এটা কি করলে তোমরা? একজন বৃদ্ধাকে ধাক্কা দিলে, লজ্জা করে না? সুধাংশুর ছেলেরা হাসলো। মাস্টার, বেশি কথা বলো না, নইলে তোমার স্কুলটাও থাকবে না। সুজন থামলো না। ভোটের দিন ভোট দেওয়া প্রতিটা নাগরিকের অধিকার, সেটা কেউ কেড়ে নিতে পারে না। এই বৃদ্ধাকে ভেতরে যেতে দাও। এই কথোপকথন চলছিল। একটু দূরে পুলিশের পিকআপ ভ্যানের পাশে দাঁড়িয়েছিল এক তরুণ কনস্টেবল। তার নাম প্রতীক, বয়স সবে 27। এই পোস্টিং পেয়েছে মাস 3 হয়েছে। তার কাছে ইউনিফর্মটা শুধু পোশাক নয়, একটা স্বপ্ন। বাবা রিক্সা চালাতেন। সেই বাবা মারা যাওয়ার আগে তাকে একটাই কথা বলেছিলেন, বেটা, পুলিশ হলে মানুষের কাজে লাগিস। প্রতীক কিন্তু সেই কথাটা ভোলেনি। কিন্তু আজ সে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। তার পাশে সিনিয়র কনস্টেবল তাকে আগেই বলে দিয়েছে, দেখবি না ওদিকে, এটা আমাদের ব্যাপার না। কিন্তু একজন বৃদ্ধাকে মাটিতে পড়ে যেতে দেখে তার পায়ে আর থামার ক্ষমতা রইল না। সে হাঁটতে শুরু করলো। সিনিয়র ফিসফিস করে বলল, প্রতীক, কোথায় যাচ্ছিস? থাম। প্রতীক থামলো না। সে সন্ধ্যারানীর কাছে এলো, হাঁটু মুড়ে বসলো, জিজ্ঞাসা করলো, মা, ব্যথা পেয়েছেন? উঠতে পারবেন? সন্ধ্যারানী তার দিকে তাকালেন।
পুলিশের পোশাক দেখে একটু অবাকই হলেন। তারপর বললেন, হ্যাঁ পারবো, আমি ভোট দিতে এসেছি। প্রতীক উঠে দাঁড়ালো, ঘুরে তাকালো সুধাংশুর লোকজনের দিকে, গলাটা শক্ত করে বলল, এই বৃদ্ধাকে ভোট দিতে দিতে হবে এখনই, এটা আইন। সুধাংশুর এক গুন্ডা এগিয়ে এলো, তুই কনস্টেবল, বেশি বাড়াবাড়ি করলে চাকরি যাবে তোর। প্রতীক বলল, চাকরি থাকুক বা না থাকুক, এই মুহূর্তে আমি আমার কাজ করব। তারপর যা হলো সেটা যেন অনেকদিন ধরে জমে থাকা একটা বিস্ফোরণ। সুধাংশুর লোকজন প্রতীকের উপরে ঝাঁপিয়ে পড়ল, একজন নয়, একসাথে 4 জন 5 জন, লাঠি ঘুষি লাঠি কিছুই বাদ গেল না। প্রতীকের ইউনিফর্ম ছিঁড়ে গেল, কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। সে পড়ে গেল, কিন্তু উঠে দাঁড়ালো, আবার পড়ল, আবার উঠতে চাইল। ভিড়ের মধ্যে থেকে কয়েকজন এগিয়ে আসতে চাইল। সুজন চিৎকার করে বলল, সাহায্য করুন কেউ, দেখতে পাচ্ছেন না? কিন্তু বেশিরভাগ মানুষই সরে গেল, কারণ সুধাংশুর নাম তাদের মনে ঢুকে আছে আতঙ্কের মতো। সন্ধ্যারানী মাটিতে বসেই সেই সবকিছু দেখছিলেন, তার চোখে জল, কিন্তু সেই জলের মধ্যেও আগুন। সেদিনের ঘটনা কিন্তু শেষ হলো না এইভাবে। প্রতীককে মাঠের মধ্যে ফেলে রেখে সুধাংশুর লোকজন চলে গেল। সন্ধ্যারানীকে কেউ একজন বাড়িতে পৌঁছে দিল। সুজন একটা অভিযোগ দায়ের করতে গেল থানায়। থানায় তাকে বলা হলো, প্রমাণ কই, কেউ কি দেখেছে? ভিডিও আছে। সুজন বলল, অনেকেই দেখেছে। থানার অফিসার বলল, কেউ সাক্ষী দিতে আসেনি তো। সুজন বুঝতে পারল, এই থানায় আসলে সত্য আসে না, এখানে আসে অন্য কিছু। প্রতীককে কয়েকদিনের মধ্যেই সাসপেন্ড করা হলো। অভিযোগ, সে যে নিজের এই এখতিয়ারের বাইরে গিয়ে অশান্তি তৈরি করেছে। সন্ধ্যারানীর অভিযোগ থানার রেজিস্টারে উঠলই না। মনে হলো যেন কিছুই হয়নি, মনে হলো যেন এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু জিনিস মাটির ভেতরে ঢুকে যায়, বীজের মতো, আর সময় হলে সেটা গাছ হয়ে বেরিয়ে আসে। সন্ধ্যারানীর ছেলের নাম কৌশিক, কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। খুব বড় কিছু নয়, মাসে মাসে মায়ের কাছে টাকা পাঠায়, মাঝে মাঝে বাড়ি আসে। এই মানুষটা কখনো রাজনীতির ধারে কাছেও ছিল না, ভোট দিত, কিন্তু এর বেশি কিছু না। কিন্তু যেদিন শুনল তার মা মাটিতে পড়ে গেছেন, সেদিন কিছু একটা বদলে গেল তার মধ্যে। সে বাড়ি এলো, মাকে দেখলো, হাতের ক্ষতটা তখনও শোকায়নি, হাঁটুতে ব্যান্ডেজ, কিন্তু তার মার চোখে পরাজয় নেই। সন্ধ্যারানী ছেলেকে বললেন, রাগ করতে হবে না, কষ্ট পেতে হবে না, কিন্তু এটা যেন শেষ হয়। কৌশিক বলল, কিভাবে শেষ হবে মা? জানি না, কিন্তু আমি বেঁচে থাকতে যেন দেখতে পাই। কৌশিক সেই রাতে বসলো তার পুরনো বন্ধুর সাথে। বন্ধুর নাম অর্ণব, সাংবাদিক, ছোট একটা অনলাইন পোর্টাল চালায়। বড় কাগজে নেওয়া হয়নি, কারণ সে সত্যি কথা লেখে। অর্ণব পুরো ঘটনা শুনল, তারপরে বলল, ভিডিও আছে রে কিছু? কৌশিক বলল, জানি না, খুঁজতে হবে, এই ঘটনা বাইরে আসা দরকার। পরদিন থেকে শুরু হলো এক নিঃশব্দ অনুসন্ধান। অর্ণব এলাকায় গেল, কথা বলল পাড়ার মানুষদের সাথে, বেশিরভাগই মুখ খুলল না। ভয়, সুধাংশুর ভয়। কিন্তু একটা বাড়িতে এক বৃদ্ধ দোকানদার ছিলেন, তার দোকানের সামনে একটা পুরনো সিসিটিভি লাগানো আছে। সেটা কাজ করছিল কিনা তিনি নিজেও নিশ্চিত ছিলেন না। ফুটেজ বের করা হলো, সব স্পষ্ট নয়, কিন্তু যেটুকু আছে সেটাই যথেষ্ট। একজন বৃদ্ধাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, সেই মুখগুলো দেখা যাচ্ছে। অর্ণব ফুটেজ পেয়ে সারা রাত জেগে রইল। পরদিন সকালে সে তার পোর্টালে একটা রিপোর্ট দিল। শিরোনাম ছিল, ভোট দিতে গিয়ে মাটিতে পড়লেন বৃদ্ধা, পুলিশকে মারধর, কিচ্ছু হয়নি কারোর। সাথে ফুটেজের স্ক্রিনশট। প্রথমে কেউ শেয়ার করলো না, তারপরে একজন করলো, তারপরে 10 জন, তারপরে 100, তারপরে 1000। সন্ধ্যারানীর হাঁটুর ক্ষতের ছবিটা ছড়িয়ে পড়লো সারা রাজ্যে। মানুষ লিখলো, এই বৃদ্ধার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ লিখলো, এটা কোনো গণতন্ত্র? মানুষই লিখলো, এই ছবি আমি ভুলবো না। কয়েকজন বিরোধী দলের নেতা কথা বললেন,
কিছু মানবাধিকার সংগঠন সবর হলো, কলকাতার কিছু বড় কাগজেও শেষমেশ রিপোর্টটা তুলে নিল। সুধাংশু প্রথমে চুপ ছিল, তারপর তার দলের পক্ষ থেকে বলা হলো ঘটনাটা বাড়িয়ে বলা হচ্ছে, বৃদ্ধা নিজেই পড়ে গেছেন, কিন্তু ফুটেজ মিথ্যা কথা বলে না। এরই মধ্যে একটা ঘটনা ঘটল। সন্ধ্যারানীর বাড়িতে একদিন রাতে পাথর পড়ল, জানলার কাঁচ ভেঙে গেল, দেওয়ালে লেখা হলো বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। সন্ধ্যারানী সেই রাতে ছেলেকে ফোন করলেন। কৌশিক ভয় পেয়ে বলল, মা তুমি চলে এসো কলকাতায়। সন্ধ্যারানী বললেন, না। কেন না? আমি এই মাটিতে জন্মেছি, আমি এই মাটিতেই মরব, ভয় পেয়ে পালাবো না। সেই রাতে সন্ধ্যারানী একা বাড়িতে বসে রইলেন। জানলার কাঁচ ভাঙা, বাইরে অন্ধকার, কিন্তু তার মনে ভয় নেই। তিনি ঠাকুরের সামনে বসে শুধু একটাই কথা বললেন, ঠাকুর এই অন্যায়টার বিচার হোক। এদিকে প্রতীকের জীবনে বড় ঝড় এসেছিল। সাসপেন্ড হওয়ার পর সে যেন দিশাহারা হয়ে গেল। বাড়িতে মা আছেন, ছোট বোন আছে, সামনে চাকরি থেকে যা পেত সেটাই ভরসা। কিন্তু একটা জিনিস তাকে ভেঙে ফেলতে পারেনি। সে জানতো সে ভুল করেনি। একদিন সে সন্ধ্যারানীর বাড়িতে গেল, দরজায় দাঁড়িয়ে বলল, মা আমি প্রতীক, সেদিন ছিলাম। সন্ধ্যারানী দরজা খুললেন, ছেলেটাকে দেখলেন। মুখে ক্ষতের দাগ, চোখে ক্লান্তি, কিন্তু মাথা নত নয়। তিনি বললেন, আয় ভেতরে আয়। প্রতীক ভেতরে গেল। সন্ধ্যারানী তাকে চা দিলেন, বসতে দিলেন। তারপরে বললেন, তুই সেদিন এগিয়ে এসেছিলি, সেটা আমি ভুলিনি। প্রতীক বলল, কিন্তু মা শেষমেশ তো কিছুই হলো না, তোমাকে ভোট দিতে দেওয়া হলো না, আমার চাকরি গেল আর ওরা ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যারানী একটু চুপ করে রইলেন, তারপর বললেন, সবসময় সব ফল সঙ্গে সঙ্গে আসে না রে বাবা, কিছু ফল আসে, দেরি হয় কিন্তু আসে। প্রতীক সেই কথাটা বুঝলো না তখন, কিন্তু পরে বুঝেছিল। ভোটের ফলাফল বেরোলো। পশ্চিমবঙ্গে এবার হাওয়া বদলের একটা আভাস ছিল। মানুষের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা। সুধাংশু জিতল, কিন্তু তার এলাকায় বুথ দখল করা হয়েছিল, ভোট লুট হয়েছিল, তাই জয়টা তারই হলো। কিন্তু রাজ্যের বড় ছবিতে একটা বদল এলো। সরকারি পরিবর্তন না হলেও কেন্দ্রীয় চাপ বাড়তে লাগলো। নির্বাচন কমিশন সরবর হলেন। পশ্চিমবঙ্গের বুথ দখলের ঘটনা নিয়ে তদন্ত শুরু হলো। একের পর এক অভিযোগ সামনে আসতে লাগলো। সন্ধ্যারানীর ঘটনা তখনও ভাইরাল ছিল। এত মানুষ সেটা দেখেছে, শেয়ার করেছে যে চেপে রাখা আর সম্ভব হলো না। তদন্ত কমিটি এলো। সন্ধ্যারানীকে জিজ্ঞাসা করা হলো। তিনি এক বিন্দু ভয় না পেয়ে সব বললেন। কি হয়েছিল, কে করেছিল, কিভাবে হয়েছিল। সুজন বলল, আরো কয়েকজন সাহস করে বলল। সিসিটিভির ফুটেজ জমা দেওয়া হলো। প্রমাণের পাহাড় জমে গেল। কয়েক মাস পর সুধাংশের এক বিশ্বস্ত গুন্ডাকে গ্রেফতার করা হলো। তারপর আরেকজন, তারপর আরেকজন, একের পর এক সুতো ধরে টানা হলো। শেষ সুতো এসে পৌঁছালো সুধাংশুর দরজায়। সেদিন সকালবেলা তার বাড়ির সামনে গাড়ি এলো। সুধাংশু দরজা খুলে বাইরে তাকালো, দেখলো সামনে দাঁড়িয়ে পুলিশের দল, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে একজন তরুণ অফিসার। সে অফিসারকে সুধাংশু প্রথমে চিনতে পারল না, তারপর চিনল। প্রতীক, সেই সাসপেন্ড হওয়া কনস্টেবল, কিন্তু এখন তার কাঁধে অন্য পদের চিহ্ন। নতুন সরকারি তদন্ত কমিটির আন্ডারে নতুন দায়িত্বে ফেরানো হয়েছে তাকে। তার সততা আর সাহসিকতা কথা কমিশনের কানে পৌঁছেছিল। সে শুধু চাকরিতেই ফেরেনি, তাকে এই তদন্তের অংশ করা হয়েছে। সুধাংশু একটু হাসার চেষ্টা করলো। প্রতীক, তুই এত বড় হয়ে গেছিস? প্রতীক বলল, আমি বড় হইনি, আইন বড়। সুধাংশু বলল, আমার অনেক ক্ষমতা আছে এখনো, তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস। প্রতীক শান্তভাবে ওয়ারেন্ট এগিয়ে দিল। ক্ষমতা থাকে যতদিন, আইন ঘুমিয়ে থাকে। আজ আইন জেগেছে, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। সেদিন পাড়ার মানুষ জানলা থেকে দেখছিল। যে মানুষটার নাম শুনলে একসময় সবাই দরজা বন্ধ করে দিত, আজ তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলা হচ্ছে। কেউ কেউ কাঁদলো,
কেউ কেউ হাততালি দিল। বেশিরভাগ মানুষই চুপ করে দেখল, কারণ এত বছরের ভয় এত সহজে সরে না। কিন্তু তাদের চোখে একটা জিনিস ছিল, বিশ্বাস। একটা ক্ষীণ কিন্তু বাস্তব বিশ্বাস যে অন্যায়ের বিচার হয়। কিছু দূরে একটা চেয়ারে বসেছিলেন সন্ধ্যারানী। পাড়ার কেউ তাকে একজন খবর দিয়েছিল তিনি হাঁটতে পারেন না ভালো করে, তাই গেলেন না। কিন্তু প্রতীক সেদিন বিকালে এলো তার বাড়িতে, বলল, মা হয়েছে। সন্ধ্যারানী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আমার ভোট। প্রতীক একটু থামলো। সেটা আর দেওয়া হয়নি সেদিন। সন্ধ্যারানী বললেন, কিন্তু যা হওয়ার হয়েছে বাবা, হয়তো ওতেই ভোট না পড়লেও বিচার পেয়েছি আমি, হয়তো এটাই আমার ভোট। প্রতীকের চোখে জল এলো। সে বলল, মা আপনাকে একটা কথা বলতে চাই। বল। সেদিন যখন বারবার মাটি থেকে আপনি উঠতে চাইছিলেন, বারবার চেষ্টা করছিলেন, আমি সেটা দেখছিলাম। সেটা দেখেই আমি এগিয়ে গিয়েছিলাম। আপনি না থামলে আমিও থামতাম। সন্ধ্যারানী হাসলেন। তুইও থামিসনি বাবা, সেটাই তো বড় কথা। সেই মামলা চলল বেশ কিছুদিন। আদালতে একের পর এক সাক্ষী এলো। সেই পুরনো দোকানদার যার সিসিটিভি ফুটেজ বদলে দিয়েছিল সবকিছু। সুজন, সেই স্কুল শিক্ষক, সে যেদিন ভয়কে পাশে রেখে সত্যের পাশে দাঁড়িয়েছিল। আরো কিছু মানুষ যারা সেদিন দেখেছিল কিন্তু চুপ ছিল, আজ তারা সাহস করে বলল, কারণ পরিস্থিতি বদলেছিল, ভয়টা একটু সরেছিল। আর সব শেষে সন্ধ্যারানী, ৭২ বছরের বৃদ্ধা। আদালতে দাঁড়িয়ে তিনি শুধু একটাই কথা বললেন, আমি শুধু ভোট দিতে গিয়েছিলাম, সেটা আমার অধিকার ছিল, আর সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমি বিচার চাই। আদালত শুনল, বিচার হলো, রায় এলো, কঠোর শাস্তি। সেদিন সন্ধ্যারানীর ছেলে কৌশিক বাড়ি এসেছিল। মাকে বলল, মা জয় হয়েছে। সন্ধ্যারানী একটু চুপ করে রইলেন, তারপর বললেন, জয় না রে, এটা শুধু ন্যায় বিচার। জয় তো হবে সেদিন যেদিন এই ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। কৌশিক মায়ের হাত ধরল, বলল, তুমি অনেক সাহসী মা। সন্ধ্যারানী বললেন, সাহসী না, আমি শুধু ভয় পাইনি। এই দুটো এক জিনিস নয়। সেই সন্ধ্যায় সন্ধ্যারানী তার উঠোনে বসেছিলেন। পশ্চিম আকাশে সূর্য ডুবছে, গাছের পাতায় হাওয়া, বেড়ালটা তার কোলে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, দেখলে তো, বিচার হয়েছে। যেন কথাটা বলছেন তার স্বামীকে, যিনি ২০ বছর আগে চলে গেছেন, যিনি একদিন বলেছিলেন, এই মাটি তোমার নিজের। প্রতীক একটু দূরে দাঁড়িয়েছিল, সেই দৃশ্যটা দেখল। তার মনে হলো এটাই তো জয়, বড় অস্ত্র দিয়ে নয়, বড় ক্ষমতা দিয়ে নয়, শুধু না থামার জেদ দিয়ে। বন্ধুরা, এই গল্পটা শেষ হচ্ছে এখানে, কিন্তু এই গল্পটা শুধু একটা গল্পে নয়। এই গল্পের সন্ধ্যারানী আমাদের চারপাশেই আছেন। সেই মানুষ যে সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছে, কখনো অন্যায়ের সামনে মাথা নোয়াননি, যার কাছে একটা ভোট শুধু একটা বোতাম নয়, একটা বিশ্বাস। সেই প্রতীকও আছে, সেই মানুষ যে জানে চাকরি যাওয়ার ভয়ের চেয়েও নিজের সামনে নিজের ছোট হওয়ার ভয় অনেক বড়। সেই সুজনও আছে, সেই সাধারণ মানুষ যে চুপ থাকার সিদ্ধান্ত মুহূর্তে নেয় না, না এবার আর চুপ করে থাকবো না। আর সেই অর্ণবও আছে, যে জানে একটা সত্যি হাজার মিথ্যের বিরুদ্ধে লড়তে পারে। গণতন্ত্র কোনো নেতার দান নয়, গণতন্ত্র হলো সন্ধ্যারানীর সেই লাঠি হাতে ভোট কেন্দ্রে হেঁটে যাওয়া। সেই হাঁটাটা থামানো যায় না, কারণ মাটির ঋণ শোধ করতে হয়, আর সেই ঋণ শোধ করতে হয় সত্যের পক্ষে দাঁড়িয়ে, একবার হলেও। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর মিল থাকলে তা নিছক কাকতালীয়। কাউকে আঘাত করার উদ্দেশ্যে এই গল্প তৈরি হয়নি। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো।